গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ ইতিহাসের একটি দারুণ টপিক, বিভিন্ন ঐতিহাসিক উপাধি, অর্থাৎ বিভিন্ন রাজা আমরা জানি তারা বিভিন্ন উপাধি নিয়েছেন। তো সেই উপাধিগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন কাকে সরকারি বলা হয়, কাকে তোমার ভারতের নেপোলিয়ান বলা হয়। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে এবং সেইগুলোই আমরা আজকে একটা ক্লাসে আলোচনা করব। আশা করি ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে, তোমরা প্রত্যেকে ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে। তো আমাদের এই সমস্ত যে ফ্রি ক্লাসগুলো পাচ্ছ ইউটিউবে, নোটিফিকেশন বা লিঙ্ক পেতে টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হতে পারো। দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ আছে। পাশাপাশি TWS একাডেমি অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড প্রস্তুতি কিন্তু দিচ্ছি। সেখানে TWS একাডেমি অ্যাপ তুমি ওপেন করলে পেড কোর্স অপশন পাচ্ছ এবং সেখানে আমরা এসএসসির এক্সাম, এনএম, জিএনএম, রেল, WBPSC, WBPKP, ওয়েস্ট বেঙ্গল টেট, বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি কিন্তু আমরা দিয়ে থাকি। তো যাই হোক, আমাদের কিছু নতুন ব্যাচ শুরু হচ্ছে। আপকামিং যে নিউ ব্যাচ সেটা হচ্ছে এএনএম জিএনএম 2027 সালে পরীক্ষাকে টার্গেট করে আমরা এই ব্যাচ শুরু করছি আগামী 11ই জুলাই থেকে। যদি এএনএম জিএনএম কোনো পরীক্ষার্থী প্রস্তুতি আমাদের কাছে নিতে চাও, সে তুমি হোক বা তোমার অন্য কোনো পরিচিত হোক, অবশ্যই ইনফর্ম করতে পারো। দুর্দান্ত ব্যাচ আমরা এখানে শুরু করছি। 3 মাসে টোটাল সিলেবাস কভার পাবে এবং 15 মান্থ এই ব্যাচের ভ্যালিডিটি, অর্থাৎ 15 মাস এই ব্যাচের অ্যাক্সেস তোমার কাছে থাকবে। টোটাল সিলেবাস এখানে কভারেজ পাচ্ছ, অল সাবজেক্ট, চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট, প্র্যাকটিস সেট, পিডিএফ নোট। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ রিলেটেড একদম ফাউন্ডেশন ব্যাচ, 5 মাসের ব্যাচ, এটা 15 মাস ভ্যালিডিটি তোমরা পাচ্ছ। পঞ্চায়েত পরীক্ষার জন্য ব্যাচ রয়েছে। পাশাপাশি এসএসসি GDMTS 2027 সালের পরীক্ষাকে টার্গেট করে এই ব্যাচ শুরু হচ্ছে। দেখো, প্রস্তুতি তোমাকে আগে থেকে নিতে হবে, তাই না? পরীক্ষা কবে ফর্ম ফিল আপ হবে, কবে পরীক্ষা হবে সেই ভেবে পড়লে কিন্তু তুমি আর চান্স পাবে কিনা ঠিক নেই। আগে থেকে তুমি প্রস্তুতি নাও, আজ এখন থেকেই এই মেন্টালিটি রাখতে হবে। তুমি যে পরীক্ষায় দাও না কেন, তবেই কিন্তু সম্ভব। ঠিক আছে, যাই হোক, তো আমরা আর কথা না বাড়াই, আমরা শুরু করবো আজকের যে মূল আলোচ্য বিষয়, ঐতিহাসিক বিভিন্ন রাজার উপাধি নিয়ে। তো এখানে দুটো পেজ আছে, আমি প্রথমে বলবো না, পরবর্তীতে আমরা এটা বলবো। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের একবার দেখিয়ে রাখছি এক ঝলকে। তো আমরা এমসিকিউ প্র্যাকটিস করি আগে, টোটালটা এমসিকিউ প্র্যাকটিস হবে এবং লাস্টে গিয়ে আমরা প্রথম দুটো পেজ ডিসকাস করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1, শ্রেণিক উপাধি কার ছিল? শ্রমিক আছে বা এটাকে তুমি শ্রেণিক বলতে পারো। এই উপাধিটা কার ছিল? বা এখানে দেখবে সেনিও, এই নামেও কিন্তু পেতে পারো, বা সেনিয়া, এই নাম একই। শ্রেণিক উপাধিটা কার ছিল? অজাতশত্রু, বিম্বিসার, বিন্দুসার, অশোক। সম্রাট অজাতশত্রু নাকি বিম্বিসার, অশোক নাকি কি হবে বলো? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিম্বিসার সঠিক উত্তর হবে। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বা সেনিয়া বা সেনিও, এই একই। ঠিক আছে, বিম্বিসার কে ছিলেন? হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। আমরা জানি মগধে 16 মহাজন পদ তুমি যদি পড়ো, সেখানে দেখবে 16টি মহাজন পদের মধ্যে মগধ সব থেকে শক্তিশালী হবে এবং এখানেই কিন্তু রাজবংশের সূচনা দেখবে হর্ষঙ্ক বংশ। এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার, তার উপাধি ছিল শ্রেণিক। কুনিক উপাধি কার ছিল? কুনিক নামে প্রাচীন ভারতের কোন রাজা পরিচিত ছিলেন? অপশন এ বিম্বিসার, অপশন বি হচ্ছে অজাতশত্রু, অপশন সি উদয়ন, অপশন ডি মহাপদ্ম নন্দ। তো সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে। কুনিক উপাধি বলা হচ্ছে কুনকি হাতির দল ছিল রাজা অজাতশত্রু এবং তার উপাধি ছিল কুনিক। অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। অজাতশত্রু কে ছিল? বিম্বিসারের পুত্র। অজাতশত্রুকে বলা হয় হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা। অজাতশত্রু বিম্বিসারের পুত্র এবং অজাতশত্রু মনে রাখবে তার পিতা বিম্বিসারকে হত্যা করে এবং নিজের পুত্রের হাতে নিহত হন। অজাতশত্রুর সময় সব থেকে উল্লেখযোগ্য ঘটনাটা কি বলতো? প্রথম বৌদ্ধ সম্মেলন হয় তার আমলে। প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল, ফার্স্ট বৌদ্ধ সম্মেলন অজাতশত্রুর সময় হয়েছিল এবং সেটা সময়কালটা কবে? আমরা বৌদ্ধ ধর্ম আলোচনা করেছি 483 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ
কোথায় হয়? রাজগৃহ। রাজগৃহতে এই সম্মেলন হয়। পাশাপাশি বলছি যখন এটাও মনে রাখো, সভাপতি ছিল মহাকাশ্যপ। মহাকাশ্যপ ছিল সভাপতি। এবং এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবে যে এই সময় বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ ত্রিপিটকের দুটি পাঠ, বিনয় পিটক, সূত্র পিটক, এই দুটো এই সম্মেলনে লেখা হয়েছিল। ঠিক আছে, তাহলে অজাতশত্রুর সময় প্রথম বৌদ্ধ সম্মেলন হয়। কোশ্চেন নাম্বার 3, অমিত্রঘাত উপাধিকে ধারণ করেছিলেন। অমিত্রঘাত, যার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী। অমিত্রঘাত উপাধি কার ছিল? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিন্দুসার, অপশন সি অশোক, অপশন ডি হচ্ছে দশরথ। সঠিক উত্তর কি হবে? অমিত্রঘাত উপাধি কে ধারণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এখানে বি হবে বিন্দুসার। এই বিন্দুসার কে ছিলেন? বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার। তিনি এই উপাধি নেন অমিত্রঘাত, যার অর্থ শত্রু নিধনকারী। ওকে, পরবর্তী কোশ্চেন, কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? সঠিক উত্তর কি হবে? খুব আসে পরীক্ষায়। কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, হর্ষবর্ধন। সঠিক উত্তর কি হবে? কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? উত্তর হবে সমুদ্রগুপ্তকে। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, যাকে কবিরাজ, ভারতের নেপোলিয়ান, এই সমস্ত উপাধিতে ভূষিত করা হয়। সমুদ্রগুপ্ত গুপ্ত যুগের শ্রেষ্ঠ রাজা, তাকে ধরা হয়। এবং আরেকটা পয়েন্ট এখানে আমরা বলে রাখি যে ভারতের নেপোলিয়ান বলে সম্বোধন করেছেন সমুদ্রগুপ্তকে কোন ঐতিহাসিক? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। নামটা একটু মনে রাখবে, এটাও পরীক্ষা আসে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের একটা উপাধি আমরা একটু বলে দিই। গ্রিকরা তাকে স্যান্ড্রোকোট্টস বলতো। গ্রিকরা তাকে স্যান্ড্রোকোট্টস নামে অভিহিত করত। কোট্টস বা কোট্টাস। চন্দ্রগুপ্ত মৌর্য তার পুত্র বিন্দুসার অমিত্রঘাত উপাধি নেয়। অশোকের উপাধি দেবনাম প্রিয়দর্শী অশোক। ওকে, পরবর্তী কোশ্চেন আসবো। সরকারি উপাধিকে গ্রহণ করেছিলেন? সরকারি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা দিয়ে থাকে। সরকারি উপাধি। তো আজকে মূলত আমরা এই টপিক নিয়ে ডিসকাস করব, অন্য টপিকে যাচ্ছি না। প্রাচীন ভারতেরই বেশি পয়েন্ট কোশ্চেন এখানে আছে। সরকারি উপাধি নেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় তোমার কিন্তু মিস্টেক হতে পারে, প্রথম নাকি দ্বিতীয়, এটাই মিস্টেক হতে পারে। পশ্চিম ভারতের শকদের দমন করেছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি শকদের দমন করে সরকারি উপাধি গ্রহণ করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেমন তার সভায় নবরত্ন ছিল। নবরত্ন 9 জন বিখ্যাত ব্যক্তি, তার মধ্যে কালিদাস, শঙ্কু, বরাহমিহির, খকনাক, বেতাল ভট্ট, ধন্বন্তরী ইত্যাদি ইত্যাদি। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আরেকটা পয়েন্ট আমরা দেখবি পরীক্ষা আসে, চীনা পর্যটক ফাহিয়েন ভারতে আছে তার আমলে। তো এখানে পয়েন্ট নাম্বার কি? ফাহিয়েন। ফাহিয়েন তার আমলে ভারতে আসে, যিনি লিখেছেন ফোক ওকিং। তার রাজত্বের ইতিহাস আমরা ফাহিয়েন রচিত ফোক ওকিং থেকে পাই। তো ফাহিয়েন তার আমলে কিন্তু ভারতে আসে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত যদি বংশগত দিক থেকে দেখি, সমুদ্রগুপ্ত তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের পুত্র হচ্ছে সমুদ্রগুপ্ত, আর সমুদ্রগুপ্তের পুত্র হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা আসবো। কোশ্চেন নাম্বার 6, দ্বিতীয় পরশুরাম কাকে বলা হতো? দ্বিতীয় পরশুরাম কাকে বলা হতো? সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 6 এখানে আমরা কি পাচ্ছি? দ্বিতীয় পরশুরাম কাকে বলা হতো? মহাপদ্মনন্দ, ধনানন্দ, অজাতশত্রু নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ।
ধর্মানন্দকে গ্রিকরা জান্ড্রামেসো বলতো। গ্রিকরা তাকে জান্ড্রামেসো বলতো। শিলাদিত্য উপাধি কে ধারণ করেন? শিলাদিত্য উপাধি কার ছিল? খুব আসে পরীক্ষা। শিলাদিত্য উপাধি কে ধারণ করেন? কোশ্চেন নাম্বার 7। অপশনে শশাঙ্ক, হর্ষবর্ধন, কনিষ্ক, ধর্মপাল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, হর্ষবর্ধন। হর্ষবর্ধনের আরো অনেক উপাধি ছিল, আমরা আসবো। কোশ্চেন নাম্বার 8, সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় পুলকেশী ছিল চালুক্যের রাজা। চালুক্যের রাজা দ্বিতীয় পুলকেশী, তার সভাকবি ছিল রবিকীর্তি। রবিকীর্তির রচিত আইহোল প্রশস্তিতে, রবিকীর্তি রচিত আইহোল প্রশস্তিতে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয়েছে। তো মূলত হর্ষবর্ধনকে বলা হয় সকলোত্তর পথনাথ, এবং বলেছেন কে? রবিকীর্তি। তার লেখা আইহোল প্রশস্তি। রবিকীর্তি দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন। ধর্মপাল, পাল রাজা ধর্মপাল উপাধি ছিল বিক্রমশীল। আচ্ছা, এখানে আরো একটা পয়েন্ট আমরা বলতে পারি, হর্ষবর্ধন উপাধি তাহলে সকলোত্তর পথনাথ, শিলাদিত্য। আর একটা কথা, হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট। তিনি হর্ষবর্ধনকে পঞ্চ ভারতের অধিপতি বলেছিলেন। পঞ্চ ভারতের অধিপতি কাকে বলেছেন? হর্ষবর্ধনকে। কে বলেছেন? বাণভট্ট। বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট। বাণভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি। তার লেখা গ্রন্থ রয়েছে হর্ষচরিত, সেটা থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, বাণভট্ট লেখা আরো অনেক গ্রন্থ আছে, তার মধ্যে হর্ষচরিত থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি, এবং সেখানে হর্ষবর্ধনকে পঞ্চ ভারতের অধিপতি বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। হর্ষবর্ধন উপাধি, সকলোত্তর পথনাথ, শিলাদিত্য, পঞ্চ ভারতের অধিপতি। কোন গুপ্ত রাজাকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছে? কবিরাজ উপাধি কার দেওয়া হয়েছে? সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রাইট অ্যান্সার কি হবে? সমুদ্রগুপ্তের অনেক উপাধি ছিল, যেমন ভারতের নেপোলিয়ান, তাকে বলা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। লিচ্ছবি, দৌহিত্র, কবিরাজ উপাধি সমুদ্রগুপ্তের ছিল। অপশনে গ্রিকদের কাছে স্যান্ড্রোকোট্টাস নামে কে পরিচিত ছিল? এই কোশ্চেনটা অলরেডি আমরা বলেছি, উত্তর কি হবে? আরেকটা হচ্ছে জান্ড্রামেসো বা আগ্রামেস নামে অনেক সময় দেখা যাবে। উগ্রসেন, এটা আলাদা। স্যান্ড্রোকোট্টাস এটা চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হতো। চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রথম স্বাধীন ভারত নয়, প্রথম তোমার স্বাধীন সার্বভৌম রাজা নামে স্বীকৃতি দিয়েছেন বিভিন্ন ঐতিহাসিক। চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রথম স্বাধীন সার্বভৌম রাজা ভারতবর্ষের চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়। তাহলে বিন্দুসার, অমিত্রাঘাত, অশোক, দেবনাম প্রিয়দর্শী অশোক, চণ্ডাশোক, ধর্মাশোক এই নামে আমরা পাই। অজাতশত্রু পুনেক উপাধি তার ছিল। মহারাজা ধীরাজ উপাধি কার ছিল? শ্রীগুপ্ত, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তারপর ছিল ঘটোৎকচ গুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। মহারাজা ধীরাজ উপাধিটা কার ছিল? তো এখানে তোর কি হতে পারে বলো? মহারাজা ধীরাজ উপাধিটা ছিল প্রথম চন্দ্রগুপ্তের। প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয় গুপ্ত বংশের প্রথম সার্বভৌম সম্রাট, বা গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয়। যদিও প্রথম চন্দ্রগুপ্তের আগে আমরা দেখব ঘটোৎকচ গুপ্ত, শ্রীগুপ্ত। শ্রীগুপ্তর পুত্র ঘটোৎকচ, তার পুত্র প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের পরবর্তী সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শাসক ছিলেন। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা পাচ্ছি সকারি, আর প্রথম চন্দ্রগুপ্তকে মহারাজা ধীরাজ এই উপাধিতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 12, হুন আক্রমণ প্রতিহত করার জন্য কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়?
বা ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? অপশনে স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি প্রথম চন্দ্রগুপ্ত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হবে অপশন নাম্বার এ, স্কন্দগুপ্ত। তাকে ভারতের রক্ষাকর্তা বা রক্ষাকারী বলা হয় হুন আক্রমণ প্রতিহত করার জন্য। কোশ্চেন নাম্বার 13, উত্তরাপথস্বামী উপাধি কার ছিল? উত্তরাপথস্বামী উপাধি কার ছিল? হর্ষবর্ধন, ধর্মপাল, দেবপাল, গোপাল? সঠিক উত্তর এখানে কি করবে? প্রত্যেকে বলো। উত্তরাপথস্বামী উপাধিটা ছিল অপশন নাম্বার বি, ধর্মপালের। আরেকটা উপাধি আমরা দেখবো বিক্রমশীল উপাধি। বিক্রমশীল উপাধি কার ছিল? সেটাও কিন্তু ধর্মপালের, পাল রাজা ধর্মপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। মহেন্দ্রাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন? কোশ্চেন নাম্বার 14, মহেন্দ্রাদিত্য উপাধি কে ধারণ করেন? সঠিক উত্তর কি হবে? মহেন্দ্রাদিত্য উপাধিটা ছিল কোন গুপ্ত রাজার? উত্তর হবে প্রথম কুমারগুপ্ত, যার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয় 427 সালে। নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাতা খ্রিস্টাব্দে। সর্বক্ষত্রান্তক উপাধি কার ছিল? সর্বক্ষত্রান্তক, ক্ষত্রিয় দিনধনকারী বা সর্বক্ষত্রিয় ছেতা। সর্বক্ষত্রান্তক বা সর্বক্ষত্রিয় ছেতা। এটা কার ছিল বলতো? নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। দেখো, মহাপদ্মনন্দ জাতিতে ছিলেন শূদ্র, নাপিত। তো তিনি যখন ক্ষমতায় আসেন ক্ষত্রিয়দের নিধন করতে শুরু করেন। অর্থাৎ তার আগে পর্যন্ত আমরা দেখবো যে বেশিরভাগ রাজা ক্ষত্রিয় ছিল এবং তারা অবশ্যই সব সময় শূদ্রদের ওপর বিভিন্ন অত্যাচার নিপীড়ন করেছে। যাই হোক, তো তিনি রাজা হওয়ার পরে আমরা দেখব ক্ষত্রিয় ধ্বংস করতে, ক্ষত্রিয়দের মারতে শুরু করে। এই জন্য সর্বক্ষত্রান্তক তাকে বলা হয় বা সর্বক্ষত্রিয় ছেতা বলা হয় মহাপদ্মনন্দর। আরো অনেক উপাধি আমরা দেখেছি। দ্বিতীয় পরশুরাম তাকে বলা হয়। ঠিক আছে, তাকে উগ্রসেনও বলা হয়। বিক্রমাদিত্য উপাধিতে ভূষিত সবচেয়ে বিখ্যাত গুপ্ত রাজা। দেখো, বিক্রমাদিত্য উপাধি দুজনের ছিল। গুপ্তদের মধ্যে বিক্রমাদিত্য উপাধি আমরা দেখব দুইজন রাজার ছিল। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত কোনটি? সবচেয়ে বিখ্যাত কোনটি হবে বলো? কোশ্চেনটা কি ছিল? বিক্রমাদিত্য উপাধি কার কার ছিল বা কে ধারণ করেন? দেখো, এখানে স্কন্দগুপ্তেরও আমরা দেখবো বিক্রমাদিত্য উপাধি ছিল, বাট সব থেকে বেশি জনপ্রিয় বা প্রসিদ্ধ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাকে সখারিও কিন্তু বলা হয়। তবে তার আরেক উপাধি হচ্ছে সখারি। নিম্নের কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? লিচ্ছবি দৌহিত্র, লিচ্ছবি বংশের রাজকন্যা কুমার দেবীর গর্ভে যে সন্তান জন্মায় তার নাম সমুদ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত ওকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র। লিচ্ছবি দৌহিত্র পাশাপাশি সমুদ্রগুপ্তের আরো উপাধি ভারতের নেপোলিয়ান, কবিরাজ, সর্ব রাজচ্ছেতা তাকে বলা হয়, সব জয় করে এরকম সর্বরাজ্যচ্ছেতা। সর্বক্ষত্রিয়চ্ছেতা সেটা আমরা মহাপদ্মনন্দকে বলছি। সর্বরাজচ্ছেতা সেটা কিন্তু কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। ভারতের অ্যাটিলা বলা হয় কাকে? এটা পরীক্ষা দেয়।
ভারতের অ্যাটিলা কাকে বলা হয়? মিহিরকুল, তোরমান, কনিষ্ক, স্কন্দগুপ্ত। সঠিক উত্তর কি হবে? দেখো, হুনদের দুটো শাখা ছিল। মধ্য এশিয়ার এক বর্বর জাতি হুন। হুনদের দুটো শাখা, একটা কৃষ্ণ, কালো কৃষ্ণ শাখাটা যায় ইউরোপে। তার একটা বিখ্যাত নেতার নাম ছিল অ্যাটিলা, খুব দুর্ধর্ষ, হিংস্র। এবং ভারতে যারা এসেছিল তারা শ্বেত হুন বা হোয়াইট হুন নামে পরিচিত, এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতা তোরমান, তারপর তোরমানের পুত্র মিহিরকুল। এই মিহিরকুল ছিল খুবই অত্যাচারী, নৃশংস একজন রাজা। ওই জন্য ওই অ্যাটিলার সঙ্গে তাকে কম্পেয়ার করা হয়, এই জন্য তাকে ভারতের অ্যাটিলা বলা হয়, মিহিরকুলকে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন আমরা আসি। কোন চোল রাজা গঙ্গৈকোন্ড চোল নামে পরিচিত? প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র চোল, বীর রাজেন্দ্র, রাজাধিরাজ। সঠিক উত্তর কি হবে? কোন চোল রাজা গঙ্গাইকোন্ড চোল উপাধি নেয়? তো গঙ্গা তীরবর্তী অঞ্চল জয় করার পরে প্রথম রাজেন্দ্র চোল এই উপাধি নেবে, গঙ্গৈকোন্ড চোল। কোন রাজা বাতাপি কোন্ড উপাধি নেয়? বাতাপি কোন্ড একই রকম নাম। দ্বিতীয় পুলকেশী, প্রথম নরসিংহ বর্মন, বিক্রমাদিত্য, প্রথম কৃষ্ণ। তো বাতাপি চালুক্য বংশ আমরা জানি ভেরি ইম্পর্টেন্ট একটা রাজবংশ দক্ষিণ ভারতের। চালুক্য রাজ, বাতাপি চালুক্য প্রতিষ্ঠাতা প্রথম পুলকেশী এবং তাদের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশী। তো দেখা যাবে যে বাতাপি চালুক্য বংশ তাদেরকে পরাস্ত করে বাতাপি কোন্ড উপাধি নেয় কে? পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন। পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মন। কোন রাজা মাদুরাই কোন্ড উপাধি গ্রহণ করে? তাহলে একই রকম নাম, গঙ্গৈ কোন্ড, বাতাপি কোন্ড, মাদুরাই কোন্ড। সঠিক উত্তর কি হবে? প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজরাজ, প্রথম পরান্তক, কুলোত্তুঙ্গ চোল। তো রাষ্ট্রকূট রাজ প্রথম পরান্তক এই মাদুরাই কোন্ড উপাধি গ্রহণ করেন। সর্বরাজচ্ছেদ উপাধিকে ধারণ করেছিলেন? তো এই কোশ্চেনটা অলরেডি আমরা বলেছি, তোমরা বলবে উত্তর কি হবে। দেখো, আর আমরা মধ্যযুগটা আজকে রাখিনি আলোচনায়, যদিও কিছু কিছু প্রশ্ন যেগুলো আমি বলবো ইম্পর্টেন্ট। সঠিক উত্তর এখানে সর্বরাজ্যচ্ছেদ সমুদ্রগুপ্ত। ঠিক আছে, দেখো এই ক্লাস করতে করতে তোমার অনেকগুলো মনে থাকবে। উগ্রসেন পুরাণে কার নাম হিসেবে উপাধি উল্লেখিত? উগ্রসেন। বিম্বিসার, মহাপদ্মনন্দ, অজশত্রু, শিশুনাগ। সঠিক উত্তর হবে এখানে মহাপদ্মনন্দ। উগ্রসেন গ্রিকরা তাকে বলতো, গ্রিকরা বলতো বলে পাওয়া গেছে। গৌড়েশ্বর উপাধি কার ছিল? গৌড়েশ্বর উপাধি কোন পাল রাজা ধারণ করেন? গোপাল, ধর্মপাল, দেবপাল, বিগ্রহপাল। গৌড়েশ্বর উপাধি কোন পাল রাজা ধারণ করেছিলেন? সঠিক উত্তর এখানে আমরা করব ধর্মপাল, যিনি বিক্রমশীল উপাধি নেন, সে ধর্মপাল। মত্তবিলাস প্রহসন একটা নাটক আছে, প্রহসনমূলক বা হাস্যকৌতুক একটা নাটক। সেই মত্তবিলাস কার ছদ্মনাম বা উপাধি ছিল? প্রথম মহেন্দ্র বর্মন, দ্বিতীয় পুলকেশী, প্রথম রাজরাজ লক্ষণ সেন। কোশ্চেন নাম্বার 25। এখানে আমরা কি উত্তর পাচ্ছি? 25 নম্বর প্রশ্ন, মত্তবিলাস কার ছদ্মনাম ছিল? এটা হচ্ছে পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন, যিনি মত্তবিলাস প্রহসন লিখেছেন, তার উপাধি ছিল। দেখো, উপাধি আরো অনেক ছিল, আমরা আজকে একটা ক্লাস নিলাম। কোশ্চেন নাম্বার 26, দেবনাম প্রিয় প্রিয়দর্শী কার উপাধি ছিল? এটা তোমরা বলবে। তার আগে আমি প্রথম পেজটায় যাচ্ছি। ঠিক আছে, আমরা যে প্রথম পেজটা ডিসকাস করছিলাম সেখানে যদি আমরা দেখি যে উপাধিগুলো ছিল, এখানে একটা লিস্ট তোমাদের দেওয়া ছিল যে বিম্বিসার, শ্রেণিক, অজাতশত্রু, কৌণিক, মহাপদ্মনন্দ, উগ্রসেন, সর্বক্ষত্রান্তক, দ্বিতীয় পরশুরাম, চন্দ্রগুপ্ত, স্যান্ড্রগুপ্ত, গ্রিকদের কাছে বিন্দুসার, অমিত্রঘাত, অশোক, দেবনাম প্রিয়দর্শী, প্রথম চন্দ্রগুপ্ত, মহারাজাধিরাজ, সমুদ্রগুপ্ত, কবিরাজ, ভারতের নেপোলিয়ান, সর্বরাজ্যচ্ছেতা, পরাক্রমাঙ্ক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে বিক্রমাদিত্য, সখারি, সিংহ বিক্রম, প্রথম কুমারগুপ্ত, মহেন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, তার উপাধি ছিল বিক্রমাদিত্য এবং ভারতের রক্ষাকর্তা। তাহলে এই বিক্রমাদিত্য উপাধি দুজনের
স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার মধ্যে বেশি ফেমাস কার? দ্বিতীয় চন্দ্রগুপ্তটাই বেশি ফেমাস। যদি অপশনে দুটোই পাও, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে তোমার অপশন নিতে হবে। ক্লিয়ার? পরবর্তী, হর্ষবর্ধন, শিলাদিত্য, সকলোত্তর পথনাথ, শশাঙ্ক, নরেন্দ্রগুপ্ত, প্রথম গোপাল পরমেশ্বর, পরম ভট্টারক, ধর্মপাল উত্তর পথস্বামী, গৌরেশ্বর, দেবপাল, পরম সৌগত, বিজয় সেন, বৃষভ শঙ্কর, বল্লাল সেন, অভিরাজ, বৃষভ শঙ্কর, লক্ষণ সেন, অভিরাজ, মদন মর্দন শঙ্কর, এই যে উপাধি এখানে আছে। দেখো, আমরা যদি মধ্যযুগের ইতিহাসে যাই, আরেকটা উপাধি এখানে আমরা কনিষ্কের উপাধিটা লেখা নেই, যদিও কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। অশোককে আমরা আরো নামে বলতে পারি। অশোককে তোমার ধর্মাশোক, ধর্ম গ্রহণ করার পরে, বা চণ্ডাশোক, আরো অনেক উপাধি আছে। এখানে আমরা প্রয়োজনে আরো একটা ক্লাস নেব। কুষাণ সম্রাট কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়, দ্বিতীয় অশোক বলা হয়। তো এরকম আরো অনেক উপাধি আমরা পেতে পারি ইতিহাসে। যাই হোক, তো আমরা যে আলোচনা করছিলাম তার মধ্যে মধ্যযুগের ইতিহাসে যেমন সিকিন্দার সানি উপাধি কার ছিল? কার ছিল বলো? আলাউদ্দিন খলজি। পাশাপাশি তোমার ভারতের দ্বিতীয় আলেকজান্ডার, তাকে ওই সিকিন্দার সানি দ্বিতীয় আলেকজান্ডার। এবং আরো অনেক রাজা বিভিন্ন উপাধি নিয়েছেন। তার মধ্যে আমরা সুলতানি যুগের আকবর বলতে পারি, ফিরোজ শাহ তুগলককে, বাংলার আকবর হোসেন শাহ, কাশ্মীরের আকবর জৈনুল আবেদিন, তাই না? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। আমরা দেখতে পাই লাখ বক্স কার উপাধি ছিল। আমরা মধ্যযুগটা আলাদা করে আলোচনা করে দেব, ঠিক আছে? মধ্যযুগেও কিন্তু অনেক উপাধি আছে, সেগুলো আমরা ডিসকাস করব, এবং যদি আরো কিছু এখানে অ্যাড করতে হয় সেখানে আমরা অ্যাড করব, ঠিক আছে? প্রত্যেকে যারা ক্লাসে ছিল, তাহলে এটা উত্তর হবে সম্রাট অশোক। আমরা এখানে এন্ড করছি। একটা উপাধি দিয়ে আমরা হোমওয়ার্ক দেব, যে তোমার জগৎভূষণ উপাধি কার ছিল? জগৎভূষণ উপাধি বা তা কাকে বলা হয়? কোন রাজা? তাহলে মধ্যযুগ থেকে একটা আমরা ডিটেলস এই ধরনের বিষয় ডিসকাস করব, সেটা তোমাদের আরো ভালো লাগবে। কারণ এখানে প্রাচীন মধ্যযুগ গুলিয়ে ফেললে বিষয়টা কতটা করানো হয়েছে বোঝা যায় না, আলাদা করে আলোচনা করা হবে। তো আজকের সেশন আমরা এখানে এন্ড করছি। তোমরা যারা ক্লাসে ছিলে ক্লাসগুলো করতে থাকো। আমাদের ফ্রি ক্লাস দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি, TWS স্মার্টে হয়, এবং পেড কোর্স তোমরা পাচ্ছ TWS একাডেমি অ্যাপে। প্লে স্টোর থেকে ডাউনলোড করো। বিভিন্ন পরীক্ষা রিলেটেড ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ওকে, টাটা।